আমি কে? বাংলাদেশে কেন কারফিউ জারি করেছে সরকার? কেন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল? কেন স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিল? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এর উত্তর জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এই আন্দোলনের পিছনে মূল কারণ হলো কোটা পদ্ধতি। বাংলাদেশের তরুণরা সরকারের এই কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করছে। এই সিস্টেম ভারত থেকে অনেকটা আলাদা, কারণ এখানে অধিকাংশ নিয়োগ কাস্টের ভিত্তিতে নয়, বরং মুক্তিযোদ্ধাদের ভিত্তিতে হয়। বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা সহ 56% নিয়োগই হয় কোটা থেকে, আর বাকি 44% নিয়োগ হয় মেধার ভিত্তিতে। এটি আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের বাংলাদেশের ইতিহাসে যেতে হবে। বন্ধুরা, আমরা সবাই জানি স্বাধীনতার পূর্বে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। তখন বর্তমান বাংলাদেশকে পূর্ব পাকিস্তান এবং আজকের পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হতো। সে সময় পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে ব্যাপক সামাজিক বৈষম্য ছিল। পূর্ব পাকিস্তানের অধিকাংশ লোক বাংলা ভাষায় কথা বলতো এবং 10%-এরও কম লোক ছিল যারা উর্দু ভাষায় কথা বলতো। কিন্তু তারপরেও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর উর্দু ভাষা চাপিয়ে দেয়। এছাড়া ছিল অর্থনৈতিক বৈষম্য। দেশীয় রপ্তানির 59%ই যেত পূর্ব পাকিস্তান থেকে, কিন্তু শিল্প বিনিয়োগের জন্য মাত্র 25%ই দেওয়া হতো পূর্ব পাকিস্তান। 1970 সালে বোলা ঘূর্ণিঝড়ের প্রভাবে 3 লাখেরও বেশি লোক মারা যায় পূর্ব পাকিস্তানে, যেটি ছিল সে সময় সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। কিন্তু পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে কোনো ত্রাণ দিয়ে সহায়তা পর্যন্ত করেনি। তাছাড়া রাজনৈতিক বৈষম্য ছিল চরমে। 1970 সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে 162টি এবং পশ্চিম পাকিস্তানে 138টি সিট ছিল। পশ্চিম পাকিস্তানের লোকেরা আলাদা আলাদা রাজনৈতিক দলকে ভোট দিলেও পূর্ব পাকিস্তানের অধিকাংশ লোকেরা ভোট দেয় আওয়ামী লীগ দলকে, যার নেতৃত্বে ছিলেন শেখ মুজিবুর রহমান। এই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে আওয়ামী লীগ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সরকার গঠন করতে পারত, কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী এটি মোটেও চায়নি। তখন পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনীর কমান্ডার ইয়াহিয়া খান এর নির্বাচন মেনে না নিয়ে উল্টো পূর্ব পাকিস্তানের উপর সামরিক আইন জারি করে দেয় এবং জবাবে শেখ মুজিবুর রহমান এই আইন অমান্য করে প্রতিবাদ শুরু করে। একই সঙ্গে পশ্চিম পাকিস্তানের সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানের লোকেদের উপর অত্যাচার চালানো শুরু করে। শেখ মুজিব গ্রেপ্তার হয় এবং কয়েক হাজার মানুষ নিহত হয়। আনুমানিক 1 কোটি মানুষকে ভারতে আশ্রয় দেওয়া হয়। পূর্ব পাকিস্তানের জনসংখ্যার প্রায় 50% এই কারণে ঘরবাড়ি ছাড়া হয়েছিল। এরপরই 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ভারতের সহায়তায় বাংলাদেশ এই যুদ্ধে জয়লাভ করে। Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic, which he said will be called Bangladesh, the land of the Bengali. এই যুদ্ধে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করেছে তাদের মুক্তিযোদ্ধা বলা হয় এবং এই মুক্তিযোদ্ধারাই বর্তমান সময়ে 30% কোটার ভাগিদার। এছাড়া রয়েছে নারী কোটা 10%, জেলা কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। এইসব মিলিয়ে মোট 56% কোটা প্রচলিত আছে বাংলাদেশে। তৎকালীন সময়ের বাংলাদেশের মন্ত্রী পরিষদ একটি আদেশ জারি করেন যে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের জন্য 30% কোটার প্রচলন করা হোক। মুক্তিযুদ্ধ কোটার প্রচলন হয় 1972 সালের মুক্তিযুদ্ধের 1 বছর পর। এটি শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু পরবর্তীতে 1997 সালে মুক্তিযোদ্ধাদের সন্তানদের এই কোটার আওতাভুক্ত করা হয় এবং 2010 সালের সর্বশেষ এদের নাতিপুতিদেরও এই কোটার আওতাভুক্ত করা হয়। এরপরে 2012 থেকে 13 সালে এই কোটা পদ্ধতির বিরুদ্ধে বড় একটি আন্দোলন হয়। এই প্রতিবেদনে লক্ষ্য করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফাহিম ফারুকী, যিনি একজন আন্দোলনকারীও, তিনি বলেন এই আন্দোলন মূলত কোটা পদ্ধতির সংস্কার নিয়ে। কোটা আন্দোলনকারীদের দাবি 5% উপজাতি এবং 1% প্রতিবন্ধী কোটা বাদে বাকি সমস্ত কোটা বাদ দেওয়া হোক। বাংলাদেশের দীর্ঘদিন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। সেই সাথে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরির ক্ষেত্রে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে রয়েছে 50% নারী কোটা। এত কোটা ছড়াছড়িতে প্রকৃত মেধাবীরাই পিছিয়ে পড়ার কারণে 2018 সালে প্রথম কোটা আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীদের দাবি ছিল কোটা 56% থেকে 10% নামিয়ে আনা হোক। শিক্ষার্থীদের চাপের মুখে সরকার পুরো কোটাকেই বাতিল করে দিয়েছিল, কিন্তু 2021 সালে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে রিট করলে হাইকোর্ট 2024 সালের জুন মাসের 5 তারিখে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয়। এর ফলে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা আবারও পুনর্বহাল হয়ে যায়। এর রায়ের পরে আবারও আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের দাবি সংবিধানের কোথাও মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের কোটা হওয়ার বিষয়টি লেখা নেই। ধীরে ধীরে এই আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয়। দেশব্যাপী ব্যাপক সহিংসতা শুরু হয়। ভারত সহ পৃথিবীর অন্যান্য দেশে বাংলাদেশি অভিবাসীরাও আন্দোলনে অংশগ্রহণ করে। সহিংসতায় মেট্রো স্টেশন সহ আরও নানা স্থাপনা জ্বালিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। সহিংসতা রুখতে বাংলাদেশ সরকার কারফিউ জারি করে এবং স্কুল কলেজ সহ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। বাংলাদেশ সরকারের দাবি এই সহিংসতায় দেশের কয়েকশো কোটি সম্পদের ক্ষতি হয়েছে। এছাড়া 200 জনেরও বেশি শিক্ষার্থী নিহত হয়েছে এবং কয়েক হাজার আহত হয়েছে।
শিক্ষার্থীদের দাবি এই সংখ্যাটি সঠিক নয়, এই সংখ্যাটি আরো বেশি এবং শিক্ষার্থীরা এও বলছে গত 2 সপ্তাহে পুলিশ সদস্যরা ছাত্রদের উপর গুলি করে হত্যা করেছে এবং গাড়ি দিয়ে পিষে মেরেছে। অবশেষে শিক্ষার্থীদের চাপের মুখে গত 21শে জুলাই হাইকোর্ট শিক্ষার্থীদের হয়ে একটি রায় দেয়, যেখানে কোটা 56% থেকে নামিয়ে 7% নিয়ে আনা হয়, যার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ কোটা 5%, 1% প্রতিবন্ধী কোটা এবং 1% রয়েছে উপজাতি কোটা। সরকার রায় তো দিয়ে দিল এবং শিক্ষার্থীদের দাবিও পূরণ হলো, কিন্তু এরপরও শিক্ষার্থীদের আন্দোলন এখনো চলমান। কেননা শিক্ষার্থীরা দাবি করেন এই আন্দোলনে সরকার শত শত শিক্ষার্থীকে বিনা অপরাধে হত্যা করেছে এবং অধিকাংশ শিক্ষার্থী শেখ হাসিনাকে স্বৈরাচার দাবি করে সরকার পতনের ডাক দিয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এর ফলে দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওর পার্ট 2 চান তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।